সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি রথীন্দ্রনাথ বিশ্বাস, বয়ারভাঙা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয়, ভটিয়াঘাটা, খুলনা। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময়ে তোমাদের লেখাপড়ার অনেকটাই ঘাটতি পড়ছে, যার জন্য সরকারের এই উদ্যোগ যে ঘরে বসেই তোমরা ক্লাস না করতে পারবে। আর তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আলোর প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, আশা করি আলোর প্রতিফলন সম্পর্কে তোমাদের ইতিমধ্যে কিছুটা ধারণা হয়েছে। আচ্ছা, অষ্টম শ্রেণীতেও কিন্তু তোমরা আলোর প্রতিফলন কিছুটা পড়ছিলে। আর প্রতিফলনের বাস্তব ঘটনা আমরা প্রায় দেখে থাকি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আয়না বা দর্পণ দেখি না, এমন কেউ মনে হয়নি। এই আয়নায় আমরা যে প্রতিবিম্বটা দেখি, এই প্রতিবিম্বটা সৃষ্টি হয় কিন্তু মূলত আলোর প্রতিফলনের জন্য। আচ্ছা, এখন আমরা দেখি এই আলোর প্রতিফলনটা কি, অর্থাৎ কি কারণে এটা ঘটে। আচ্ছা, আলোর প্রতিফলনটা মূলত কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় যদি অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে, তাহলে যে ঘটনাটা ঘটে এইটাই হচ্ছে আলোর প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা যখন প্রতিফলন কি বলছি তখন দুইটা জিনিস আসছে, যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে চলার সময় আর অন্য মাধ্যমে বাধা পেয়ে। তার মানে এক্ষেত্রে কয়টা মাধ্যম আসতেছে? দুইটা মাধ্যম। অর্থাৎ প্রতিফলন ঘটতে গেলে আমাদের দুইটা মাধ্যম লাগতেছে, যে এক মাধ্যমের ভিতর দিয়ে যাচ্ছে এবং অন্য মাধ্যমে বাধা পেয়ে আবার ফিরে আসছে। আচ্ছা, কিন্তু সবসময় যে এরকম বাধা পেয়ে সব ফিরে আসবে এরকম ঘটনা কিন্তু না। এক্ষেত্রে তিনটা ঘটনা ঘটতে পারে। কি? কিছু পরিমাণ আলো শোষিত হতে পারে, কিছু পরিমাণ আলো ওই দ্বিতীয় মাধ্যমের ভিতরে চলে যেতে পারে, আবার কিছু পরিমাণ আলো ওই মাধ্যমে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয়, যেটা বললাম যে এক মাধ্যমের ভিতর দিয়ে চলার সময় অন্য একটা মাধ্যমে বাধা পেয়ে আবার ফিরে আসতেছে, সেটাকেই বলতেছি আমরা মূলত প্রতিফলন। আমরা আজকে এইটা নিয়েই কিছুটা আলোচনা করব। তোমরা ইচ্ছা করলে সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো। আমি আরেকবার বলি, আলো কোনো মাধ্যমের ভিতর দিয়ে চলার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে এলে এই ঘটনাটাকে বলা হবে আলো প্রতিফলন। আচ্ছা, এখন আমরা দেখি আলোর প্রতিফলনে আসলে কিভাবে ঘটে বা কি ঘটে। এইটা আলোচনার জন্য আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। ধরে নাও এইটাই আমি প্রথমে যেটা বলছি একটা আয়না বা দর্পণ। এখন এই দর্পণের উপর যদি একটা আলোক রশ্মি পড়ে, এই যে আলোক রশ্মিটা পড়ছে এর একটা নাম আছে, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ছো। এটাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি। এই যে রশ্মিটা পড়ছে এটাকে বলছি আমরা আপতিত রশ্মি। এই মাধ্যমে যে বিন্দুটা পড়ছে এটাকে বলি আমরা আপতন বিন্দু। আচ্ছা, আপতন বিন্দুতে যদি আমরা একটা খাড়াভাবে রেখা টানি তাহলে এটাকে বলা হবে অভিলম্ব। আচ্ছা, এই আলোক রশ্মি এই দ্বিতীয় মাধ্যমে বাধা পেয়ে এই যে ফিরে যাচ্ছে, আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, এই ক্ষেত্রে এই রশ্মিটাকে বলতে পারি আমরা প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলনটা আমরা ক্লিয়ার বোঝার জন্য আমরা তিনটা জিনিস আসতেছে এখানে। আমার আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি। প্রিয় শিক্ষার্থী, এটা আমি একটা কথা বলছিলাম যে আলোর প্রতিফলনের সাথে সাথে আরো দুইটা ঘটনা ঘটে। এই দুইটা ঘটনা কোথায় দেখা যায়? সাধারণভাবে যদি আমরা আয়না বা দর্পণ না নিয়ে একটি কাঁচখণ্ড নেই, ধরুন একটি কাঁচখণ্ড, এই কাঁচখণ্ডের উপর সামনে যদি আমরা একটা বস্তু ধরি অথবা কোনো একটা আলো ফেলি, তাহলে সেই আলোর কিছু অংশ প্রতিফলিত হবে, কিছু অংশ ওই কাঁচখণ্ড শোষণ করবে এবং কিছু অংশ ওই কাঁচফলকের ভিতর দিয়ে চলে যাবে। কিন্তু আমরা যদি দর্পণ নেই তাহলে কিন্তু অধিকাংশ আলোক রশ্মি প্রতিফলিত হয়ে চলে আসতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রতিফলন যেটা ঘটলো, এই প্রতিফলন কিছু নিয়ম মেনে চলে বা কিছু সূত্র মেনে চলে। সেরকম সূত্র আছে দুইটি। আলোর প্রতিফলন কয়টি সূত্র মেনে চলে? দুইটি সূত্র মেনে চলে। এখন দেখি আমরা সেই দুইটা সূত্র কি জিনিস। প্রথম সূত্রটা এরকম। প্রথম সূত্র হচ্ছে এই আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। তোমরা সূত্রটা লিখে নিতে পারো যে
এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। আমি যদি এই বোর্ডে বিবেচনা করি, এই প্রত্যেকে এই বোর্ডের তলে অবস্থান করতেছে। এইটা যদি আমরা আরো একটু ভালো করে দেখি, ধরে নাও এই পেনটাই হচ্ছে আমার আপতিত রশ্মি, এই বোর্ড হচ্ছে আমার দর্পণ, আপতিত বা গ্লাস যেটাই বলো, এই আপতিত রশ্মি এইখানে আপতিত হয়েছে এই রশ্মিটা। আর এই যে আমি বইটা রাখলাম, এইটাই দেখো তো এই আপতিত রশ্মির তল না, আপতিত রশ্মির তল, তার মানে এই আপতিত রশ্মি এই বইয়ের তল অবস্থান করতেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে খাড়াভাবে একটি পেন রাখি, তাহলে এইটাই আমার কি হিসেবে কাজ করতেছে? অভিলম্ব। দেখো দুইটাই আপতিত রশ্মি এবং অভিলম্ব এই বইয়ের তলে আছে। আচ্ছা, একইভাবে আমার প্রতিফলিত রশ্মি যখন যাবে, সেও এই বইয়ের তলেই থাকবে। তার মানে আমার আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি প্রত্যেকেই কোন তলে আছে? বইয়ের তলে আছে, অর্থাৎ একই তলে আছে। কেউ এরকম উপর বা নিচ হবে না, কেউ একজন উপর নিচ হতে পারবে না, এরকম একই তলে অবস্থান করবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসা যাক দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা বোঝার জন্য আমাদের আর দুইটা রাশি একটু জানা দরকার আছে। এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে, এটাকে বলবো আমরা আপতন কোণ। আপতন কোণ একে আমরা আই দ্বারা প্রকাশ করি। আর এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করবে, এটাকে বলবো আমরা প্রতিফলিত রশ্মি। প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। আচ্ছা, এখন আমাদের যে দ্বিতীয় সূত্রটা ছিল, দ্বিতীয় সূত্রটা এরকম, প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এটা আমি আর লিখলাম না, তোমরা একটু লিখে নিতে পারো। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। আমি শুধু গাণিতিক রূপে একটু লিখলাম, অর্থাৎ আই সমান সমান আর। প্রতিফলন সবসময় এই সূত্র দুইটা মেনে প্রতিফলিত হবে। আচ্ছা, এখন আসা যাক এই প্রতিফলন কোণের পরিবর্তন ঘটলে কি হয়। সাধারণভাবে দেখো, এই প্রতিফলন কোণ যদি একটু বেড়ে যায়, তাহলে এই দ্বিতীয় সূত্র অনুসারে, আপতন কোণ যদি একটু বেড়ে যায়, তাহলে এই দ্বিতীয় সূত্র অনুসারে প্রতিফলন কোণ সমান হতে গেলে প্রতিফলন কোণ একটু বেড়ে যাবে এবং এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে। আপতন কোণের মান কম থাকলে যতটা আলো প্রতিফলিত হবে, এই আপতন কোণের মান যদি আমরা বাড়াই বা বৃদ্ধি পায়, তাহলে প্রতিফলনটা অনেকটা বেশি হবে। এই নিয়মটা অনুসারে ফ্রেনেলের একটা সূত্র আছে, সেটা আমরা সূত্রটা জানবো না, শুধু তার ধারণাটা নিব যে আপতন কোণের মান যত বেশি হবে, প্রতিফলনটা তত বেশি হবে, আলো প্রতিফলন তত বেশি হবে। এটা তোমরা একটু দেখতে পারো, তোমাদের স্কুলে যে গ্লাস অথবা বাড়ির বাসায় যে গ্লাস আছে, জানালা যে গ্লাস আছে, এখানে তোমরা একটু সোজাসুজি থেকে অথবা একটু সরে গিয়ে যদি দেখো, তাহলে দেখবা যে যখন দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আপতন কোণের মান বৃদ্ধি পাচ্ছে, তখন এই প্রতিফলনটা অনেকটা বেশি হবে বা স্পষ্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা দেখি যে এই প্রতিফলনটা কত প্রকার। আমরা জানলাম প্রতিফলন কি,
প্রতিফলনের দুইটা সূত্র এবং প্রতিফলন। এখন দেখব প্রতিফলন কত প্রকার। প্রতিফলন সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন। আলোর নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। হ্যাঁ, আচ্ছা, নিয়মিত প্রতিফলনটা কি জিনিস? কোনো মসৃণ তলে, আমরা মসৃণ তল হিসেবে একটু আগে যেটা বলছি তোমাদের দর্পণ বা আয়না, কোনো মসৃণ তলে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলনের পর যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, যদি এরকম সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে যে প্রতিফলন এটাকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। লক্ষ্য করো, আমি যদি এই রশ্মির জন্য বিবেচনা করি, এখানে একটা অভিলম্ব বিবেচনা করলে আবর্তন কোণ প্রতিফলন কোণ সমান। এই রশ্মির জন্য বিবেচনা করলে অভিলম্ব ধরলে আবর্তন কোণ প্রতিফলন কোণ সমান। এই আপতিত রশ্মির জন্য যদি আমি এখানে অভিলম্ব বিবেচনা করি, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়ে চলে গেছে। এবং সেক্ষেত্রে আমার যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ ছিল, প্রতিফলনের পর দেখো তিনটা রশ্মি কি হয়েছে? সমান্তরাল হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে প্রতিফলনের পর যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, সেক্ষেত্রে সেই প্রতিফলনকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। আচ্ছা, এখন দেখো একটা কথা আছে, মসৃণ তল, তার মানে আলো যখন প্রতিফলন হবে, এরকম প্রতিফলন ক্ষেত্রে তলও দুই রকম হতে পারে। একটা হচ্ছে মসৃণ তল, আর একটা হচ্ছে অমসৃণ তল। এখন মসৃণ তলেই ঘটবে কোন প্রতিফলন? নিয়মিত প্রতিফলন। আচ্ছা, আর আমাদের দ্বিতীয় প্রতিফলনটা ছিল অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। আচ্ছা, আগে আমরা দেখি ব্যাপ্ত প্রতিফলনটা কি জিনিস, তারপর দেখব এটা কোথায় ঘটে। সাধারণভাবে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে যদি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, যদি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, তাহলে সেই প্রতিফলনকে আমরা কি বলবো? অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। এর আরেকটা নাম হচ্ছে আমরা বিচ্ছুরণও বলতে পারি। এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? বিচ্ছুরণ। এবং সেক্ষেত্রে দেখো আমি বলছি কোনো তলে আপতিত হয়ে বিক্ষিপ্ত হবে, এই বিক্ষিপ্ত হয়ে তখনই যাবে যদি আমাদের তলটা মসৃণ হয়। তাহলে প্রতিফলক তলও দুই রকম হতে পারে, একটা হচ্ছে মসৃণ প্রতিফলক, আর একটা হচ্ছে অমসৃণ প্রতিফলক। মসৃণ প্রতিফলকে ঘটে নিয়মিত প্রতিফলন, অমসৃণ প্রতিফলকে ঘটে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। তোমরা এটা একটু লিখে নিতে পারো যে ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন কাকে বলে? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হলে সেই ঘটনাকে বলবো আমরা অনিয়মিত প্রতিফলন। আমি একটু লিখে দিই, তোমাদের সুবিধা হবে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন অমসৃণ তলে, অমসৃণ তলে আপতিত হয়ে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হলে তাকে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে
আপতিত হয়ে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হলে তাকে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ দেখো আমরা দেখলাম আলোর প্রতিফলন কি জিনিস, আলোর প্রতিফলন কি কি সূত্র মেনে চলে, এবং এই প্রতিফলক পৃষ্ঠ কত প্রকার বা এই প্রতিফলক পৃষ্ঠের উপর ভিত্তি করে প্রতিফলন কত প্রকার এবং সেগুলো কিভাবে ঘটে বা কি জিনিস সেটা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ঘরে আছো এবং ঘরেই থাকবে। যদি কখনো বিশেষ প্রয়োজন না পড়ে বাইরে যাবা না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তোমাদের সাথে এখানে শেষ করছি। ধন্যবাদ।